নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গ্রামবাসী ও ব্যবসায়ীদের রাস্তা অবরোধ, খয়রাসোল হযরতপুর যাওয়ার রাস্তা। মোরারই থানা পুলিশের উদ্যোগে ঈদ উপলক্ষে আলোচনা সভা। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু লাভপুরের গোকুলবাটি গ্রামে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু অবসরপ্রাপ্ত শিক্ষকের। 300 বছরের অধিক প্রাচীন রক্ষাকালী পুজো বীরভূমের তাঁতিপাড়ায়। খয়রাসোল ব্লকের কাকরতলা থানার খয়রাসোল হযরতপুর যাওয়ার রাস্তা অবরোধ করল হযরতপুর এলাকার ব্যবসায়ী সমিতি ও হযরতপুর গ্রামের বাসিন্দারা। আজ রবিবার 7 এপ্রিল সকাল 10:30 থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গঙ্গারামচক খোলামুখ কয়লাখনি থেকে আসা শতাধিক ডাম্পার। তাদের মূলত দাবি, দিনের বেলায় অত্যধিক ওভারলোডিং গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। অবিলম্বে বিকল্প রাস্তা করতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হবে এবং পিডিসিএল কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকরা তাদের সাথে আলোচনায় বসবে, ততক্ষণ অবরোধ চলবে বলে জানাচ্ছেন হযরতপুর গ্রামের শতাধিক মহিলা পুরুষ। হাতে কালো পতাকা নিয়ে এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কাকরতলা থানার পুলিশ অবরোধ তুলে নেওয়ার কথা বললে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কাকরতলা থানার পুলিশ ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু স্থানীয়রা জানান পুলিশের সঙ্গে কোনো আলোচনা তারা বসতে রাজি নয়। এদিন অবরোধকারী পুরুষ ও মহিলারা জানান, করতে বলছি আমাদের বিরাট অসুবিধা, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চাদের ভয় লাগছে, পা পিছলে পড়ে যাচ্ছি, পিছল রাস্তা, 2 চাকা গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন এত অসুবিধা সহ্য করবো? আমাদের কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, আমাদের শুধু গাড়ি বন্ধ থাকবে, গাড়ি বন্ধ থাকবে। এই যে গাড়িটা চলে শুধুমাত্র রাতে চলে না দিনের বেলা? রাতে দিনে কোনো সময় চলবে না, রাতে ঘুম কেড়ে নিয়েছে, রাতে ঘুম। যাদের হাতের দোষ তারা মরণাপন্ন হয়ে যাচ্ছে আওয়াজে। কেন এগুলো হবে? মানে রাতে চলে কথা করছে, রাতে ঘুম কেড়ে নিয়েছে। দিন হ্যাঁ, এই তো দিনের গাড়ি চলে, এই সময় গাড়ি। এখন যদি এই যে আপনাদের দাবি, এই দাবিগুলো যদি না মানা না হয়, এই পথ অবরোধ কি কতক্ষণ আপনারা চালিয়ে যাবেন? আমরা যতক্ষণ না মানবে ততক্ষণ চালিয়ে যাব। আপনার নাম? প্রতিমা মুখার্জি। অবরোধ করেছে এই জন্য দীর্ঘদিন প্রশাসনকে বলার পরেও প্রশাসন কোনো সুরাহা করে নাই। এর আগে কাকরতলা থানার জাহিদুল বাবু আমাদেরকে কথা দিয়েছিলেন যে এর একটা ব্যবস্থা করা হবে বা বিকল্প রাস্তার কোনো ব্যবস্থা করা হবে। আজ পর্যন্ত কোনো বিকল্প রাস্তা করা হয়নি। হযরতপুর বাজারের ব্যবসাদার তার সব শেষ হয়ে গেছে। রাস্তায় যে জল দেয়, সেই জল দেওয়ার পর যে পিচ্ছিল অবস্থা হয়, সেই পিচ্ছিল অবস্থায় কেউ স্লিপ করে দিনের পর দিন দুর্ঘটনা হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, তাতে সদ্যজাত শিশুও পড়ে গেছে। এরকমও আমাদের এখানে নজির এখানে আছে। কি চাইছেন? আমরা চাইছি যাতে এই রাস্তায় কয়লা গাড়ি না চলে, কয়লা ডাম্পার না চলে, কয়লা গাড়ি বন্ধ করার জন্য আমাদের কোনো অবরোধ দাবি নাই। আমাদের একটাই দাবি, এই বিকল্প রাস্তাতে যাতে গাড়ি চলে, আমাদের এই রাস্তায় গাড়ি যাতে না চলে, এই বাজারের মধ্যখান হয়ে যেতে, হযরতপুর বাস স্ট্যান্ড হয়ে যেতে, উপর দিয়ে যাতে কোনো গাড়ি না চলে। এই আন্দোলনে সামিল কারা কারা? এই আন্দোলনে সামিল হচ্ছে সর্বসাধারণ হযরতপুর বাজার কমিটির সকল সদস্য এবং মুন্দ্রা গ্রামবাসী এবং মহিলাবৃন্দ সহ হযরতপুরের সমস্ত মহিলা, প্রত্যেকটা পরিবার থেকে মহিলারা এগিয়ে এসেছে। আন্দোলন কতক্ষণ বলে চলবে? এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা চলবে, এই আমাদের যে জল, পুকুরের জল দূষণ, পরিবেশ দূষণ, পলিউশন, শব্দ দূষণ বা স্কুল ছেলেমেয়েদের স্কুল যাওয়া বন্ধ এবং ব্যবসাদারদের যে কালির ব্যাপারটা, কয়লার যে কালি, প্রতিটা মালের গেট আপ বা বাইরের যে খদ্দের বা কাস্টমার, এই যে এত বড় একটা ঈদ পরব, এই পরবে কোনো কাস্টমার হযরতপুর বাজার আসছে না, তাতে হযরতপুরের সমস্ত ব্যবসাদার মার খাচ্ছে।
আমাদের দাবি হচ্ছে এই কয়লার গাড়ি চলবে না, যতদিন এই কয়লার গাড়ি বন্ধ না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে। আমার নাম হচ্ছে গদাইরুজ, আমার পরিচয় হচ্ছে হয়তপুর বাজার কমিটির সভাপতি। আমি হচ্ছে হয়তপুর বাজারে আমার দোকান আছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 7 এপ্রিল বীরভূম জেলার অন্তর্গত মোরারই থানার পুলিশ মোরারই থানা এলাকার সকল ইমাম এবং ঈদ কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন মোরারই থানার কমিউনিটি হলে। এই আলোচনা সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে ঈদ পালন করার কথা বলা হয়। তাছাড়াও সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর কথা আলোচিত হয় এই আলোচনা সভায়। কারণ সামনেই লোকসভা ভোট, এই লোকসভা ভোটকে সামনে রেখে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে হবে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, নলহাটি থানার সিআই, মোরারই থানার ওসি সাকিব সাহেব সহ মোরারই থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু কিংবা খুন করা হয়েছে এমনটাই অভিযোগ আনলেন গৃহবধূর বাবার বাড়ির লোকজনেরা। ঘটনাটি ঘটেছে লাভপুর থানার অন্তর্গত ইন্দাস অঞ্চলের গোকুলবাটি গ্রামে। গতকাল শনিবার 6 এপ্রিল রাতে ওই গ্রামের বছর 25-এর গৃহবধূ কবিতা মণ্ডলের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে মৃত কবিতা মণ্ডলের বাবার বাড়ি লাভপুরের জামনা অঞ্চলের কীর্ণাহার থানার কেমপুর গ্রামে। বছর 7 আগে গোকুলবাটি গ্রামের মহিম মণ্ডলের সঙ্গে বিয়ে হয় কবিতা মণ্ডলের। 5 বছরের একটি পুত্র সন্তানও আছে তাদের। কবিতা মণ্ডলের বাবাসহ অন্যান্যদের অভিযোগ, সম্পত্তির লোভে বিয়ে করেছিল মহিম মণ্ডল। বিয়ের পর থেকেই লাগাতার অর্থের জন্য নির্যাতনও করত, আর শেষমেশ গতকাল কবিতাকে খুন করেছে তার স্বামী, এমনটাই অভিযোগ তাদের। এদিকে অভিযুক্ত মহিম মণ্ডলকে আটক করেছে লাভপুর থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাভপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন মৃত কবিতার দূর সম্পর্কের কাকা জানান, ও কবিতা আমার দূর সম্পর্কের ভাই হয়, খুব ঠান্ডা এবং নম্র। ও মানে ঠান্ডা নম্র হয় না। তা ও বিবাহের আগে রান্না করতে গিয়ে পুড়ে যায় এবং সেই পুরা অবস্থাতেই বিয়ের ব্যবস্থা করা হয়। মহিমের সঙ্গে বিয়ে যোগাযোগ হয় এবং সম্পত্তির লোভে মহিম বিয়ে করে। তারপর প্রতিনিয়ত টাকার জন্য অত্যাচার করতেই থাকে। ওর বাবা প্রায় টাকা দিয়ে আসে, এখানেও এসে মৃতের 7 দিন আগেও খাবার লেগে ধান নিয়ে যায়। তারপর তো আবার কালকে বিকালেও ফোন করেছিল কবিতা যে আমাকে অত্যাচার করছে। দিয়ে তারপরে রাত্রি 9টার সময় খবর আসে, ওখান থেকে ফোন আসে। আমাদের গ্রামের পাশের গ্রামের বাসুদেব বলে একজন আছে, ওর শ্বশুরবাড়ি। ফোন আসে যে কবিতা গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। তা কবিতা গলায় দড়ি দিয়ে মারার মতো ব্যক্তি নয়, খুব নম্র ঠান্ডা
ও গলায় দড়ি নিতে নেবো এরকম চিন্তাধারায় কোনোদিন করতে পারে না। তা ওকে আমাদের দৃঢ় বিশ্বাস যে চা খেতে খেতে কথোপকথন করতে করতে ওকে চড়িয়ে দেয় এবং মরে যায়। তারপরে ও প্রথমে বুঝতে পারে না মরে যায়, ওর মাথাতে জলও দেওয়া হয়। তারপর যখন দেখছে সেন্স ফিরে আসে নাই, তখন ওকে গলায় দড়ি দিয়ে টানিয়ে দেওয়া হয়। তারপর আমাদের কাছে খবর আসে। তারপরে আমরা তো 22-25 জন যাই পুকুরবাটি, ওখান থেকে লাভপুর মহিমপুর থানায় ভরে দেয়। তাহলে তো হয়তো আমাদের যারা গিয়েছিল ওকে হয়তো মারধরও করতো। আপনার নাম অভিযোগ করেছেন? আপনার নাম? আমার নাম উত্তম দাস। অন্যদিকে মৃত কবিতার বাবা বলেন, কি হয়েছিল? ওই টাকা করি খালি অসুবিধা করতে। আচ্ছা, যে আমি তো একটাই মেয়ে আমার, হুম, আমি দিয়ে আসতাম টাকা পয়সা দিয়ে। কি হয়েছিল তারপর আমার সন্ধ্যাবেলা ফোন করলো, ফোন ধরলেন না, চড়িয়ে দিয়ে তো দিয়ে মারা গেছে। আলো আমার মা গলায় দড়ি দিয়ে মরে। কখন ঘটেছে ঘটনাটা? আমাকে যখন বললো তখন ইয়ে করো বাসুদেব, তো 9টা হবে, 9টা 9:30 হবে রাত্রি। কি মনে করছেন মেয়েকে? কি মনে করছেন? মানে কিভাবে ঘটনা ঘটলো কি মনে করছেন? চড়িয়ে মেরেছে, গলায় দড়ি দিয়ে মরে নাই। আপনার কে হয়? আপনার কে হয় যে মারা গেছে? আমার নেই, আমার একটাই নেই। কোথাও অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছেন? অভিযোগ তো জানাবো। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ। কোথায়? থানায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুভাষ মন্ডল। মৃতের সম্পর্কে দাদা জানান, আপনার খবর দিল একজন, ওরাও খবর দেয় না আর কি। মানে আমাদের গ্রামে একটা ছেলে বিয়ে হয়েছিল, দিয়ে তাদের বাড়ি থেকে খবর দিয়েছে যে এই ব্যাপার, ও গলায় দড়ি নিয়ে মরেছে। দিয়ে তারপরে আমরা এখান থেকে লোকজন এলাম, যে লোকজন গিয়ে তখন দেখছি মানে জামাইকেও দেখতে পেলাম না আমরা, আবার মরাটাও দেখতে পেলাম না, মরাও চলে গিয়েছে। যে আমরা বাড়িতে সব খোঁজাখুঁজি করলাম, গ্রামের লোক সব কেউ বলছে না যে এখানে মানে এই হয়েছে, সবাইকে চাকরি শুনেছি বলছে আমরা জানি না। যে আমরা থানা চলে গেলাম, যে থানাতেই দেখবো ওকে। থানা গেলাম, থানাতেও দেখছি মোরা আসে নাই। দিয়ে মোরা আসে নাই বলে আমরা আবার বসে থাকলাম। যে থানার ওকে বললাম যে ডেড বডিটা আপনাদের তো আনার দায়িত্ব, আমরা নিয়ে আসুন। আসামিটা নিয়েছে না, ডেড বডিকে নিয়ে আসবে। তখনও বলছি যে ডেড বডিটা দেখো থানা হাসপাতালে এসেছে, তোমরা দেখো। আমাদের যাওয়ার দরকার নেই, আপনাদের দায়িত্ব, আপনারা নিয়ে আসতে আমাদের কিন্তু দেখুন। নইলে ওকে বার করে দেন, আমরা ওকে নিয়ে কোথাও মোরা রেখেছে সেটা আমরা দেখবো, দিয়ে নিয়ে আসবো। দিয়ে বলি তো, তারপরে বলি যে না, ফোন করলি কাকে? দিয়ে বলি হ্যাঁ মোরা চলে এসেছে। আমরা গেলাম, দেখলাম, দেখে মোরার যে গলায় দড়ি নিয়েছে, নিজে সুইসাইড করছে সেরকম কিছু বুঝতে পারলাম না। গলায় কোনো দাগও হয় নাই। হ্যাঁ, আমরা দেখে তারপরে চলে এলাম। এসে এবার কি সন্দেহ করছেন? সন্দেহ ওকে চড়িয়ে মেরে দিয়েছে। চড়িয়ে মেরে দেওয়ার পর যখন ছটফট করেছে, মাথায় একটু জল দিয়েছে, মাথা চুল ভিজেছিল, গলায় কোনো দাগ নাই, চড়িয়ে মেরে তো আবার ঘরে টাঙিয়ে দিয়েছে। দিয়ে ঘরে টাঙিয়ে দেওয়ার পর তবে খবর দিয়েছে পুলিশকে। এটা কি কোথাও পরিকল্পনা মাফিক করছে? হ্যাঁ, কোথাও কি কোনো পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটছে? ঘটনা সে ঘটনাতে ঘটছে বলেছে, আমরা পরিকল্পনা আমরা করছি যে মেরে দিয়েছে, ওকে মার্ডার করে দিয়ে তারপরে করেছে। আপনার নাম? আমার নাম রতন কুণ্ডু। কে হন আপনি? আমি ওর মানে এরকম গ্রাম সম্পর্কে কাকা হয়, ওর আমার বোন হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404
সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো দুবরাজপুর ব্লকের অন্তর্গত পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ পালের। মৃতের বয়স 62 বছর। জানা যায় আজ রবিবার 7 এপ্রিল সকাল নাগাদ দুবরাজপুরের নায়কপাড়া সংলগ্ন রেল ফটকের কাছে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ পালের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। দুবরাজপুর থানার পুলিশ ও জিআরপি মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এদিন শিক্ষক রামতনু নায়ক জানান, আমাদের সহকর্মী ছিলেন প্রদীপ পাল। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি অঞ্চলের বনকাঠি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। খুব ভালো মানুষ ছিলেন, ধর্মকর্ম নিয়ে থাকতেন। সম্ভবত তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, তার জন্যই হয়তো এই দুর্ঘটনা। অন্যদিকে পণ্ডিতপুর গ্রামের বাসিন্দা তপন দাস বলেন, আমরা প্রতিদিন বক্রেশ্বর রাস্তা দিয়ে মর্নিং ওয়ার্ক করতে যাই, কিন্তু আজ প্রদীপ পালকে মর্নিং ওয়ার্ক করতে দেখা যায়নি। তবে তার নার্ভের একটু সমস্যা ছিল, হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাবতেই পারিনি। তিনি আরও বলেন, হয়নি কিছুই। প্রত্যেক দিন আমরা ভোরবেলায় হাঁটতে যাই, যেমন প্রদীপদাও প্রত্যেক দিন ভোরবেলায় হাঁটতে যায় আমাদের ওই গুন্ডুবা ওই দিক দিয়ে, কিন্তু আজকে দেখলাম হঠাৎ করে হাঁটতে যায়নি। তারপর যখন এখন খবর পাচ্ছি তো দেখলাম যে এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো সেই জন্য খোঁজ খবর পেয়ে এখানে আমরা এলাম, তো দেখছি যে এখানে এই ঘটনা ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কোনো তো চিন্তাই ছিল না, শুধু শরীর খারাপ ছিল, যে ওর নার্ভের প্রবলেম ছিল। দেখানোর জন্য টিকিটও করতে গেছিলাম, তো বললো যে এখন ঠিক আছে রে ভাইটি, কিছুদিন পর যাব। বাস, কোনো তো সমস্যা নেই। স্বামী স্ত্রী, একটা ছেলে, মোটা টাকা পেনশন পায়। হ্যাঁ, কী করতেন উনি? উনি স্কুল মাস্টার ছিলেন, রিটায়ার্ড করেছেন। হ্যাঁ, হেডমাস্টার ছিলেন। কোথায় এসে কি দেখলেন? এসে দেখলাম যে এইভাবে পেলে কাটা গিয়ে পড়ে রয়েছে। কেন এভাবে করলো কিছু বুঝতে পারছি না। মানে এতটাই আপসেট হয়ে পড়েছি আমরা তো বলছি, দাদা ওইটা কিছুই নয়, তোমার নার্ভের প্রবলেম হয়েছে, বড় বড় ডাক্তার আছে, ঠিক হয়ে যাবে, তোমার তো চিন্তার কোনো কারণ নাই, তোমার তো অসুবিধা কিছুই নাই। আপনার নাম? আমার নাম তপন দাস, আমার ওই গ্রামই বাড়ি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। 300 বছরের অধিক প্রাচীন রক্ষাকালী পুজো বীরভূমের তাঁতিপাড়ায়। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বীরভূমের তাঁতিপাড়ার রক্ষাকালী পুজো এক অন্য মাত্রা এনে দেয় মানুষের মধ্যে। এই একরাত্রি রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে মিলন মেলার রূপ নেয় বীরভূমের তাঁতিপাড়া হাটতলা। এই রক্ষাকালী পুজো আনুমানিক 300 বছরের অধিক প্রাচীন। উল্লেখ্য, একসময় মহামারীর আকার ধারণ করেছিল তাঁতিপাড়া সহ আশেপাশের বিভিন্ন গ্রাম। সেই সময় এক সন্ন্যাসীর বিধানে রক্ষাকালী পূজার সূচনা হয়। তারপর থেকেই মহামারী প্রকোপ অনেকটাই কমে গিয়েছে বলে বিশ্বাস মানুষের। তবে এবছর থেকে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাগ বলি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং ভক্তদের ছাগ মানত বা মানসিক না করার জন্য আবেদন জানানো হয়েছে। রক্ষাকালী পুজোয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য চন্দ্রপুর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয়েছিল নিরাপত্তার স্বার্থে। স্বভাবতই রক্ষাকালী পুজোয় জনজোয়ারের রূপ নিয়েছিল বীরভূমের তাঁতিপাড়া। সোমনাথ দের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।